আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমরা অ্যাডমিশন 2024 এর জন্য আমাদের 4টা জিকে ইন্টারন্যাশনাল ক্লাস, তার দ্বিতীয় ক্লাস আজকে। গতদিন আমরা প্রথম ক্লাস নিয়েছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাস জিকে আন্তর্জাতিক টপিকসের উপরে। আজকে আমরা আবারও 2 থেকে 3টা টপিকস পড়বো। তো সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ কিনা বা বোর্ডে স্ক্রিনের লেখাটা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও যে আমার সব কথা ওকে কিনা বা স্ক্রিনে সব ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। এবার সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যে আমাদের লাইভ শুরু হয়েছে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যে আমাদের লাইভ শুরু হয়েছে। আমাদের লাইভ শুরু করেছি, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো আমাদের লাইভ শুরু হয়েছে এবং সবাই কমেন্ট করো। সবার কমেন্ট পড়বো এবং আজকে আমরা আবার 2টা টপিকস পড়বো এবং 2টা টপিক্সের জিকের সকল প্রবলেম শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহমিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত একটু জয়েন করো, আমাদের লাইভ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করবো আর কি। সব কি ঠিক আছে? সব ঠিক থাকলে একটু কমেন্ট করো যে সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে তাহলে একটু কমেন্ট করো যে ঠিক আছে। ওকে, ভেরি গুড। রণবীর, আদাব ভাইয়া, উপমা মিষ্টি, নমস্কার। সবাই একটু কমেন্ট করে জানাও আমাদের কথা বা ভয়েস এবং সবকিছু ঠিক আছে কিনা। তাহমিনা আক্তার, ইন্টারন্যাশনাল টপিকস থেকে আমরা যা ধারণা করছি 4টা, কারণ যখন মেডিকেলে বোথ মানে ইন্টারন্যাশনাল প্লাস বাংলাদেশ 2টা টপিক্সে ছিল 2018 সালে, 17 সালে, 15 সালে, 16 সালে, তখন 6টা বাংলাদেশ টপিক্স থেকে আসতো, 4টা আন্তর্জাতিক থেকে আসতো। সেম প্যাটার্নে যেহেতু আবার যুক্ত হয়েছে, তো আমরা ধারণা করছি 6টা বাংলাদেশ আর 4টা আন্তর্জাতিক আসবে। শুভেন্দু, ভালো আছি ভাইয়া। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের আজকে আমরা 2টা টপিকস পড়বো। গতদিন আমরা কি পড়েছিলাম? গতদিন আমরা পড়েছিলাম সদর দপ্তরগুলো খুব সুন্দর টেকনিকের সাহায্যে, আর পড়েছিলাম বিভিন্ন লাইন ও সীমারেখা পড়েছিলাম। আজকে আমরা আরো একটা টপিকস যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মেডিকেলে অবশ্যই আসার মতো এক মার্ক, সেটা হচ্ছে সভ্যতা। প্রাচীন আমলের যে সভ্যতা আছে সেই সভ্যতাগুলো পড়বো। আর আরেকটা পড়বো হচ্ছে দিবস সমূহ, আন্তর্জাতিক কোন তারিখে কোন দিবস, এটা আমরা একটু পড়বো। তো সবাই একটু মনোযোগ দাও, আমরা কিছুক্ষণের মধ্যে এই ক্লাস শুরু করে মেন ক্লাসে চলে যাব। সবাই দ্রুত জয়েন করো, একটু ফ্রেন্ডদেরকে মেনশনও করে দাও, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করছি। তাহলে আমরা শুরু করি। আমরা আজকে পৃথিবীর সভ্যতাগুলো পড়বো। আমরা শুরু করছি ক্লাস, সবাই মনোযোগ দাও। আমরা পৃথিবীর আজকে সভ্যতাগুলো পড়বো। রেডি? ঠিক আছে। তো পৃথিবীর সভ্যতা মানে প্রাচীনকালে, প্রাচীনকালে মানুষগুলো যে অঞ্চলে বাস করত সেই অঞ্চলব্যাপী এক একটা সভ্যতা গড়ে উঠছে। তাহলে এই অনেক আগে মানুষ হচ্ছে জঙ্গলে বা পাহাড়ে বাস করত। এরপর দল বেঁধে সমাজবদ্ধভাবে বাস করা শুরু করছে আধুনিক মানুষ। এমন এই আধুনিক মানুষের যে সভ্যতা, এইটা আমরা শুরু করব। সবাই একটু মনোযোগ দাও। প্রথম যে সভ্যতা, দেখো কি লেখা আছে, মেসোপটেমীয় সভ্যতা। ভালো করে কি সভ্যতা লিখছি? মেসোপটেমীয় সভ্যতা। ঠিক আছে।
এখন মেসোপটেমিয়া সভ্যতার মেসো, মেসো মানে হচ্ছে মাঝখান, তাহলে মেসোপটেমিয়ার মেসো মানে কি মাঝখান, আর টেমিয়া, টেমিয়া মানে হচ্ছে নদী, তাহলে মেসোপটেমিয়া মানে নদীর মাঝখান, তাহলে মেসোপটেমিয়া মানে কি নদীর মাঝখান। এবং বর্তমানে কোন দেশ, বর্তমানে ইরাক যে দেশটা আছে এটা হচ্ছে এই মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত। তাহলে যদি পরীক্ষায় আসে মেসোপটেমিয়া সভ্যতা বর্তমানে কোন দেশ, ইরাক, আবার উল্টা আসলে ইরাকের প্রাচীন নাম কি, ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তাহলে আমরা একটু শুরু করি, দেখো নিচের দিকে আসো, আমরা মেসোপটেমীয় সভ্যতাটা খেয়াল করব। খেয়াল করো আমি একটা ম্যাপ নিয়ে আসছি, যেটা হচ্ছে ইরাকের অনেক আগের ম্যাপ। তো আমি বলছি মেসোপটেমিয়া, মেসো মানে মাঝখান, টেমিয়া মানে নদী, তাহলে দুইটা নদী ছিল, দেখো এই একটা নদী চলে গেছে, এই নদীর নাম হচ্ছে টাইগ্রিস, আর এই একটা নদী আছে এর নাম হচ্ছে ইউফ্রেটিস, তাহলে দুইটা নদী, তাহলে দুইটা নদীর মাঝখানে পড়ছে যে মানুষজনের সভ্যতা তাকে বলছি মেসোপটেমীয় সভ্যতা। তাহলে টাইগ্রিস আর ইউফ্রেটিস, তাহলে কোন কোন নদী, টাইগ্রিস আর ইউফ্রেটিস, টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানে যে সভ্যতা তাকেই বলছি মেসোপটেমীয় সভ্যতা। বর্তমানে কোন দেশ, বর্তমানে এটা ইরাক দেশ। এই টাইগ্রিস আর ইউফ্রেটিস, এই ইউফ্রেটিসের আরেক নাম হচ্ছে ফোরাত নদী। যারা একটু ধর্মকর্ম জানো, এই ফোরাত নদী কিন্তু আমাদের কোরআন শরীফে বা হাদিসেও আছে, ফোরাত নদী। যাই হোক, টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী এর মাঝখানে যে সভ্যতা তাকে বলছি মেসোপটেমীয় সভ্যতা। এবার আসো এই মেসোপটেমীয় সভ্যতার আবার চারটা ভাগ আছে, ভালো করে মেসোপটেমীয় সভ্যতার কয়টা ভাগ, চারটা ভাগ। একটা নাম হচ্ছে সুমেরীয়, মানে টাইম ডিউরেশন অনুযায়ী, একটা হচ্ছে অ্যাশেরীয়, একটা হচ্ছে ব্যাবিলনীয়, একটা হচ্ছে ক্যালডীয়। তাহলে মেসোপটেমীয় সভ্যতা আবার কয় ভাগ, মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে চার ভাগ। তাহলে আবার বলি মেসোপটেমীয় সভ্যতা কয় ভাগ, চার ভাগ। একটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, একটা অ্যাশেরীয় সভ্যতা, একটা ব্যাবিলনীয় সভ্যতা, একটা ক্যালডীয় সভ্যতা, এবং ক্যালডীয় সবার লাস্টে বলে এটার আরেক নাম হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। ক্যালডীয় সভ্যতার আরেক নাম কি, নতুন ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে কি মেসোপটেমীয় সভ্যতা কয় ভাগ, চার ভাগ, সুমেরীয়, অ্যাশরীয়, ক্যালডীয়, নতুন ব্যাবিলনীয়। তাহলে আমরা এবার একটু নিচের দিকে আসি, সুমেরীয়। এই প্রত্যেকটা ভাগ আমাদের পড়তে হয়, সবাই মনোযোগ দাও। সুমেরীয় সভ্যতা, সুমের, সুমের এলাকায় যে সভ্যতা তাকে বলা হয় সুমেরীয় সভ্যতা। এখানে কি লেখা, সভ্যতা সূত্রপাত হয় পৃথিবীতে, এই যে মানুষ একত্রে বাস করা শুরু করছে প্রথম কোন জায়গায়, সেটা হচ্ছে সুমেরীয়। যদি বলা হয় নিচের কোনটি প্রাচীনতম, নিচের কোনটি প্রথমতম, নিচের কোনটি সূত্রপাত, সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সবাই একটু কমেন্ট করো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি, সবাই একটু কমেন্ট করো। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা বা সূত্রপাত হয়েছে কোন সভ্যতা, সবাই কমেন্ট করো। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এখন মনে করো পরীক্ষায় সুমেরীয় নাই, ভালো করে খেয়াল করো, পরীক্ষায় সুমেরীয় নাই, তো আমরা জানি মেসোপটেমিয়ার মধ্যেই সুমেরীয় আছে, সুমেরীয় না থাকলে মেসোপটেমীয় দাগাবো। যদি পরীক্ষায় আসে নিচের কোনটা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, সুমেরীয় সভ্যতা, কিন্তু যদি সুমেরীয় অপশনে না থাকে আর সুমেরীয় যার মধ্যে অবস্থিত সেটার নাম হচ্ছে মেসোপটেমিয়া, সেক্ষেত্রে আমরা মেসোপটেমিয়া সভ্যতা দাগাবো। সবাই মনে হয় বুঝতে পেরেছো। এখন যে প্রথম, একদম প্রথম মানুষ সভ্যতা কেন হয়েছে, কারণ যখন দেখছে মানুষ যাতায়াত করতে পারবে ইজি, কখন, যখন চাকা আবিষ্কার করছে। চাকা আবিষ্কার হয়েছে কোন সভ্যতায়, চাকা আবিষ্কার হয়েছে সুমেরীয় সভ্যতায়। এবং আরেকটা লিখন পদ্ধতি, মানুষ লেখা শুরু করলো কোন সভ্যতায়, সুমেরীয় সভ্যতায়। তাহলে চাকা আর লিখন পদ্ধতি, কিন্তু মাইন্ড ইট, কেমন লিখন, কিউনিফর্ম লিখন। তোমরা জানো কিউনিফর্ম আমাদের একটা হাড্ডি আছে, আমাদের সপ্তম টার্সালে হচ্ছে কিউনিফর্ম। এই কিউনিফর্ম কেমন দেখতে আমরা একটু দেখি। এই দেখো, এই হচ্ছে কিউনিফর্ম লিপি। ওরা দেখো কিরকম কিরকম করে লিখছে, যাও হিজিবিজি হিজিবিজি যা লিখুক, তাহলে এটা হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতি। তাহলে যদি পরীক্ষায় আসে পৃথিবীর সূত্রপাত কোনটা, একটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, কি আবিষ্কার করছে, চাকা আবিষ্কার করছে, আর কি হচ্ছে লিখন পদ্ধতি আবিষ্কার করছে। কেমন লিখন পদ্ধতি, কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কার করছে। সুমেরীয় না থাকলে মেসোপটেমীয় দাগাবো।
এরপর সুমেরীয়র পরে দ্বিতীয়টা যে ছিল সেটা অ্যাশারীয় সভ্যতা। খেয়াল করো, সেটা কি সভ্যতা? অ্যাশারীয় সভ্যতা। অ্যাশারীয় সভ্যতা, এই সভ্যতার লোকজন দুইটা জিনিস আবিষ্কার করছে। একটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ, একটা 360 ডিগ্রি কোণ। এই যে পৃথিবী আছে, এই পৃথিবীরে 360 ডিগ্রি যে কোণে ভাগ করা যায়, এইটাই তো বলছে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ। আবার একটা গোলকে 360 ডিগ্রি ভাগ করা যায়, এইটাও বলছে অ্যাশারীয় সভ্যতা। কোণের যে হিসাব, কোণের যে হিসাব, সেটা হচ্ছে অ্যাশারীয় সভ্যতা। এখন তাহলে মনে রাখবো অ অ এ, অক্ষাংশ কোন সভ্যতা? অ্যাশারীয় সভ্যতা। আর অ্যাশে 60 360 হচ্ছে অ্যাশারীয় সভ্যতা। তাহলে দুটো, অক্ষাংশ দ্রাঘিমাংশ আর 360 অ্যাশারীয় 60 আর অক্ষাংশ অ্যাশারীয়। সবার সাথে বলো, সবাই প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে। অক্ষাংশ অ্যাশারীয়, সবাই কমেন্ট আমার সাথে বলো, অক্ষাংশ অ্যাশারীয়, কমেন্ট করো অক্ষাংশ অ্যাশারীয়। আর 360 অ্যাশারীয়, 360 অ্যাশারীয়, 360 অক্ষাংশ আর 360 হচ্ছে অ্যাশারীয় সভ্যতা। এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো ব্যাবিলনীয় সভ্যতা। এই ব্যাবিলনীয় সভ্যতার নামটা আমরা ছোটবেলা থেকে অনেকেই যারা একটু আইকিউ জানো তারা জানো, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এখন ভাই ঝুলন্ত উদ্যান কোনটা? এই যে এখন আমরা যে ছাদ বাগানগুলো করি, ওই বিল্ডিং এর ছাদ থেকে দড়ি ঝুলাই দিয়ে করি, আগের কালে মানুষ এই চিন্তাই করতে পারতো না। প্রথম একজন রাজা, তার নাম হচ্ছে নেবুচাঁদ নেজার, তার বউয়ের মনোরঞ্জনের জন্য, বউয়ের সময় কাটানোর জন্য একটা ঝুলন্ত উদ্যান তৈরি করছে। সারা জীবন শুনে গেছো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এই দেখো সেই ঝুলন্ত উদ্যান, খেয়াল করো, এই সেই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এই দেখো বিল্ডিং এর ওপরে গাছ লাগানো, না আমরা যেটাকে ছাদ বাগান বলি, সেটাই হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। ঠিক আছে, তাহলে ব্যাবিলনীয় সভ্যতা, রাজা নেবুচাঁদ নেজার, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। ঠিক আছে, এরপরে যেটা লাগবে, একটা লোক আছে, তার নাম হচ্ছে হাম্বুরাবি। খেয়াল, তার নামটাও যেমন কঠিন, তার চেহারাটাও কঠিন দেখাচ্ছে। হাম্বুরাবি কি দেখো, এই দেখো ছবিটা দেখছো, কাটাপ্পা, যে বাহুবলীর মধ্যে যে কাটাপ্পা আছে না, এই দেখো কাটাপ্পার মতো দেখতে। তাহলে এই হাম্বুরাবি পৃথিবীর কি প্রবর্তন করছে? আইন প্রণেতা করছে। কি করছে? আইন প্রণেতা। যদি পরীক্ষা আসে পৃথিবীর প্রথম আইন প্রণেতাকে, হাম্বুরাবি, পৃথিবীর প্রথম আইন প্রণেতা কাটাপ্পা লোক। দাড়িটা দেখছো কি সুন্দর ডিজাইন। তাহলে পৃথিবীর প্রথম আইন প্রণেতাকে হাম্বুরাবি। এবং আমরা মনে রাখবো এরম করে, খেয়াল করো, আমরা জানি আইন, আইনের পাশে যদি লিখে এরম করে বেআইন, তাহলে বেআইন না লিখে আমি কি লিখলাম? বেআইন। বেআইন মানে ব্যাতে হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, আইন প্রণয়ন করা হয়েছিল। যদি পরীক্ষা আসে কোন সভ্যতায় আইন প্রণয়ন করা হয়েছে, কোন সভ্যতায় আইন প্রণয়ন করা হয়েছে? ব্যাবিলনীয় সভ্যতা। সবাই কমেন্ট করো, কোন সভ্যতায় প্রথম আইন প্রণয়ন করা হয়েছে? সবাই কমেন্ট করো তো, কোন সভ্যতায় প্রথম আইন প্রণয়ন করে? সবাই কমেন্ট করো, কোন সভ্যতায় প্রথম আইন প্রণয়ন করা? সবাই কমেন্ট করো। আইন প্রণেতাকে হাম্বুরাবি, আর কোন সভ্যতায়? ব্যাবিলনীয় সভ্যতায়। ঠিক আছে, এরপরে একদম তো দাঁড়িয়ে থেকে প্লাস্টার করছে। হ্যাঁ, এরপর দেখো ক্যালডিও সভ্যতা। একটা সভ্যতার নাম কি? ক্যালডিও সভ্যতা। কি সভ্যতা? ক্যালডিও। ক্যালডিও ভালো করে খেয়াল করো। তা আমরা জানি, আমরা যে কাগজে যে ক্যালেন্ডার দেখি, ক্যালেন্ডার এরকম ছিল শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 1 2 3 4 5 6। এই ক্যালেন্ডারে 7 দিন ধরে থাকে। একটা ক্যালেন্ডারে শুরু হয়, শেষ হয়, মাঝখানে কয়দিন? 7 দিন। ক্যালেন্ডারে 7 দিন থাকে। ক্যালডিও মানে ক্যালেন্ডার, ক্যালডিও মানে ক্যালেন্ডার। তাহলে সবাই একটু কমেন্ট করো, ক্যালডিও ক্যালেন্ডার, ক্যালডিও ক্যালেন্ডার। সবাই কমেন্ট করো, 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 ক্যালডিও ক্যালেন্ডার। ঠিক আছে, এরপর দ্বিতীয়, প্রতিদিনকে 12 ঘন্টায়, তাহলে 7 দিন, এবার প্রত্যেক দিনকে আবার 12 ঘন্টায় ভাগ করছে ক্যালডিও। মানে সময়ের যে হিসাবগুলো, ক্যালেন্ডারের যে হিসাবগুলো, সেটা সবকে
ক্যালডীয় সভ্যতা। আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারছি। আমরা আবার একটু রিক্যাপ করি। প্রথম যদি বলা হয় পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটা, সবার আগে দেব সুমেরীয়। কিন্তু সুমেরীয় অপশনে নাই, তখন আমরা জানি সুমেরীয় কার মধ্যে পড়ছে, মেসোপটেমিয়ার মধ্যে পড়ছে, তাহলে সেটা মেসোপটেমীয় সভ্যতা। এরপর যদি বলা হয় মেসোপটেমিয়া মানে কি, মেসো মানে মাঝখান, টেমিয়া মানে নদী, তাহলে নদীর মাঝখান কোন দুই নদী, একটা হচ্ছে টাইগ্রিস, একটা ইউফ্রেটিস। এই ইউফ্রেটিস এখন কোন নদী, ফোরাত নদী। এটা কোন দেশ বর্তমানে, ইরাক। ঠিক আছে, মেসোপটেমিয়া সভ্যতাকে কয় ভাগে ভাগ করা গেছে, 4 ভাগে। একটার নাম সুমেরীয়, অ্যাশেরীয়, ব্যাবিলনীয়, ক্যালডীয়। আবার বলি, সুমেরীয়, অ্যাশেরীয়, ব্যাবিলনীয়, ক্যালডীয়। এখন সুমেরীয় সবচেয়ে প্রাচীন, কি কি করছে, চাকা আর কিউনিফর্ম, চাকা আর কিউনিফর্ম। তারপরে অ্যাশেরীয়, অ্যাশেরীয় অতে অক্ষাংশ, আর অ্যাশেরীয় 60 মানে 360। অ্যাশেরীয় দুইটা কথা, অতে অক্ষাংশ 360। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, রাজা নেবুচাঁদ নেজার, ব্যাবিলনীয় সভ্যতা। আর এটা হচ্ছে হাম্বুরাবি, ওই দাড়িতে প্লাস্টার করা হাম্বুরাবি, আইন প্রণেতা, বেআইন। ব্যাবিলনীয় সভ্যতা আইন প্রণয়ন, ব্যাবিলনীয় সভ্যতা আইন প্রণয়ন। এরপরে ক্যালডীয় ক্যালেন্ডার, ক্যালডীয় কি মনে রাখবো, ক্যালেন্ডার মনে রাখবো। ঠিক আছে, ক্যালডীয় ক্যালেন্ডার। ক্যালেন্ডার কি কি, 7 দিন আর 12 ঘন্টা, বা 12 জোড়া ঘন্টা মানে 24 ঘন্টা। মাইন্ড ইট, 12 জোড়া মানে কি 24, অনেক সময় 24 ঘন্টাও লিখে দেয়, অথবা 12 জোড়াও দিয়ে দেয়। ঠিক আছে, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। এরপর দেখো 2 নম্বর হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। এটা আমরা সবাই মোটামুটি জানি, এবং এটাও জানি মিশর কোন নদের তীরে অবস্থিত, নীল নদের তীরে অবস্থিত। নীল নদের দান বলা হবে কোনটাকে, মিশরকে, এটা সবাই জানি। মিশর কোন নদের তীরে, নীল নদ। নীল নদের দান বলা হয় কাকে, মিশরকে। ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা, মাইন্ডেড, শ্রেষ্ঠ নির্মাতা, অনেক বড় বড় জিনিস বানাইছে কারা, মিশরীয়রা। যদিও বিজ্ঞানীরা ধারণা করে এলিয়েনরা এসে নাকি বানাই দিয়ে গেছে। যাই হোক, এদিকে আমরা না যাই। কেন বলছে, কারণ ওরা যে বড় বড় জিনিসগুলো বানাইছে, কোনো সুস্থ মানুষ বা স্বাভাবিক মানুষের পক্ষে এই এত বড় বড় জিনিসগুলো বহন করা সম্ভব না। ওরা কি বানিয়েছে আমরা একটু দেখি। ওরা বানিয়েছে দেখো কি কি, একটা হচ্ছে ফারাও, একটা খুফুর পিরামিড, আর স্ফিংস। 3টে জিনিস বানাইছে, ফারাও আর খুফুর পিরামিড আর স্ফিংস। ফারাও আর খুফুর পিরামিড আর স্ফিংস। বা একটু দেখো, আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো। এই সেই ছবি দেখছো, এই ছবিটা যদি একটু জুম কেমন কেমন হয়ে গেছে। এইটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে পিরামিড, এটা হচ্ছে পিরামিড। আর একটা দেখো, এই বিড়ালের মতো, সামনে সিংহ পিছনে মানুষের মতো, বা সামনে মানুষ পিছনে সিংহ, যে বিড়ালের মতো দেখতে, এটাকে পিরামিড বলে না, এটাকে বলে স্ফিংস। যদিও ছবিটা একটু ঘোলা হয়েছে, এটা হচ্ছে স্ফিংস, আর এটা হচ্ছে পিরামিড। এটা সবচেয়ে বড় পিরামিড। দেখো, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা বড়। সবচেয়ে বড়টার নাম হচ্ছে খুফু। সবচেয়ে বড় পিরামিডের নাম কি, খুফুর পিরামিড। আর এই যে মমি, এটা যে মমির মতো দেখতে, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, এটাকে বলে স্ফিংস। ফারাও আর খুফুর পিরামিড। এখন খেয়াল করো, এই যে ছবিটা, একটা মানুষের সাইজ হচ্ছে ভাই এই, আমি একটু মানুষটা একটু আঁকাই, খেয়াল করো। এই ছবির তুলনায় একটা মানুষ দেখতে হচ্ছে এই। কথা হচ্ছে ওই আমলে, মানে এত আগে তো ক্রেন ছিল না, একটা মানুষ কিভাবে এত উপরে একটা পাথর তুললো, এইটা বিজ্ঞানীরা বিশ্বাস করতে পারে না। মনে করো একটা মানুষ হচ্ছে সাইজ হচ্ছে এই, এই হচ্ছে আমি, এই একটা মানুষ কিভাবে এত উপর পর্যন্ত, ক্রেন তো নাই, তাহলে ও কিভাবে উঠলো, এটা নিয়ে অনেকের বিশ্বাস হয় না। এই জন্য ওটাকে বলা হয় এরা এলিয়েনরা বানাইছে। যা হোক, ওদিকে আমরা না যাই, এলিয়েন আছে কি নাই তাও জানা যায়। এবার দেখো, একটা পদ্ধতি আছে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি। তাহলে কেমন লিখন, হায়ারোগ্লিফিক। তাহলে খেয়াল করো, একটু আগে শিখছিলাম হচ্ছে কুনিফর্ম, কুনিফর্মকে সুমেরীয়, আর হচ্ছে হায়ারোগ্লিফিক, তাহলে হায়ারোগ্লিফিককে মিশরীয়। কুনিফর্ম হচ্ছে সুমেরীয়, আর হায়ারোগ্লিফিক হচ্ছে, সবাই কমেন্ট করো, কুনিফর্ম হচ্ছে সুমেরীয় আর হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয়। সবাই কমেন্ট করো। তাহলে কুনিফর্ম হচ্ছে সুমেরীয় আর হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয়। সবাই কমেন্ট করো। ঠিক আছে, এরপর দেখো 365 দিন বা 12 মাস, ভাই বোন তাকাও, একটু আগে ছিল সপ্তাহ, 30 দিনে 1 মাস। মাস মিশর, মাস
মিশর। তাহলে ভালো করে, ক্যালেন্ডারে ছিল সপ্তাহ ক্যালেডিও, ক্যালেন্ডারে ছিল সপ্তাহ ক্যালডিও, আর মাস মিশর, মাস মিশর। সবাই কমেন্ট করো মাস মিশর, সবাই কমেন্ট করো মাস মিশর। তাহলে 12 মাস বললিও মিশর, 1 মাস বললিও মিশর। সবাই কমেন্ট করো মাস মিশর। সরি, আমার একটু ঠান্ডা লাগছে ভাইয়া। তাহলে মাস মিশর, সবাই কমেন্ট করো মাস মিশর। ঠিক আছে, তাহলে 12 মাস 1 মাস, তাহলে মাস বললে সেটা কি হবে? মিশর হবে। তাহলে মিশরে কি বললো? ফারাওর পিরামিড, খুফুর পিরামিড, স্ফিংস, শ্রেষ্ঠ নির্মাতা মিশর, মাস মিশর। 30 দিনে 1 মাস, এটাও মিশর। আর 12 মাসে 1 বছর, এটাও মিশর। কিন্তু যদি বলে ক্যালেন্ডার, 7 দিনে ক্যালেন্ডার, 12 ঘন্টা বা 24 ঘন্টা, এটা হচ্ছে ক্যালডিও। মনে থাকবে যে মাস মিশর, সপ্তাহটা ক্যালেন্ডার। এক ঈশ্বরবাদ, তাহলে এই জিনিসটা জানো, তোমরা জানো, যারা মুসলিম তারা সবাই জানো যে আমাদের নবী মুসা নবী মিশরের যে ফেরাউনের কাছে নিয়ে যে কি বলছিল? তুমি এক আল্লাহর ইবাদত করো। এই যে এক ঈশ্বরবাদ, একজন সৃষ্টিকর্তা, এই এক ঈশ্বরবাদের ধারণা কোথায় সরেছিল? এই ফেরাউনের জায়গায়। তাহলে এক ঈশ্বরবাদের ধারণা কোন সময় হয়েছিল? মিশরীয়দের। এক ঈশ্বরবাদের ধারণা কোন সময় হয়েছে? মিশরীয়দের। সবাই একটু কমেন্ট করবা, এক ঈশ্বরবাদ কোন সময় হয়েছে? সবাই কমেন্ট করো, এক ঈশ্বরবাদ কোন সময় হয়েছে? মিশরে। সবাই কমেন্ট করো, এক ঈশ্বরবাদ কোন সময় হয়েছে? মিশরে। সবাই কমেন্ট করো। তাহলে মাস, মাস বললে মিশর, এক ঈশ্বরবাদ বললে মিশর। ঠিক আছে, এটা আমরা বুঝছি। এরপরে আর কিছু লাগবে না। সিন্ধু সভ্যতা, মানে সিন্ধু সভ্যতা হচ্ছে আমাদের ভারতবর্ষের সভ্যতা। ভারতবর্ষে যে সিন্ধু নদ আছে, এই সিন্ধু নদের পাশে যে সভ্যতা, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। কোন নদের তীরে? সিন্ধু নদের তীরে। তাহলে নীল নদের তীরে কোনটা? মিশরীয়। আর সিন্ধু নদের তীরে কোনটা? সিন্ধু সভ্যতা। এখন সবাই জানো, একটা মুভি অনেকে হয়তো দেখছো, ঋত্বিক রোশনের। গতকাল তো পুষ্পার কথা বলছিলাম, আজকে হচ্ছে মহেঞ্জোদারো নামক একটা মুভি আছে ঋত্বিকের, একটা গানটাও অনেক সুদিং একটা গান। যাই হোক, এই মহেঞ্জোদারো হচ্ছে কোন সভ্যতা? সিন্ধু সভ্যতা। এই মহেঞ্জোদারো কোন সভ্যতা? ওই যে বাহুবলী আছে না, বাহুবলীও কিন্তু এই এগের সাথে রিলেটেড। তাহলে মহেঞ্জোদারো কোন সভ্যতা? সিন্ধু সভ্যতা। এই মহেঞ্জোদারো কোথায়? পাকিস্তানে। আর এই হরপ্পা, হরপ্পা কোথায়? ভারতে। মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানে, আর হরপ্পা কোথায়? ভারতে। এটা পরীক্ষা আসে। সিন্ধু সভ্যতা আবিষ্কার করছে আমাদের বাংলাদেশের একজন লোক, তার নাম হচ্ছে রাখাল গঙ্গোপাধ্যায়। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করছে? রাখাল গঙ্গোপাধ্যায়। সিন্ধু সভ্যতা গড়ে তুলছিল কারা? দ্রাবিড়রা। আর আর্যরা এসে ধ্বংস করে দিয়েছে। আর্যরা আসছিল, এসে সিন্ধু সভ্যতা ধ্বংস করে দিয়েছে। এরা আসলে কি তৈরি করছিল? এরা বাটখারা তৈরি করছে। কি তৈরি করছে? বাটখারা। আমরা মনে রাখতে পারি এরকম, খেয়াল করো, সিন্ধু বিন্দু। তাহলে সিন্ধু সভ্যতা বিন্দুর ওজন পাওয়া যায়। সিন্ধু সভ্যতার বিন্দুর ওজন, মানে বিন্দু বিন্দু দানার ওজন পাওয়া যায় কি? বাটখারা। সিন্ধু বিন্দু, সিন্ধু বিন্দু। ঠিক আছে, এটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। ভারত আগের হিসাবে, এখন তো সিন্ধু তো আর ভারতের সাথে রিলেটেড না, সিন্ধু অনেক আগের সভ্যতা, সেই হিসাবে আসতে পারে। এরপরে আসো ফিনিশীয় সভ্যতা। ফিনল্যান্ডের আশেপাশে যে সভ্যতাগুলো পাওয়া গেছে তাকে বলে ফিনিশীয় সভ্যতা। কি বললাম? ফিনল্যান্ডের আশেপাশে যে সভ্যতা তাকে বলে ফিনিশীয় সভ্যতা। তুমি একটাই লাইন মনে রাখবা, ফিনিশ, ফিনিশ বর্ণ। তাহলে ফিনিশ কি? বর্ণ। বর্ণ জাতীয় যে শব্দগুলো আছে সব ফিনিশ। ফিনিশ কি? বর্ণ। ফিনিশ কি? বর্ণ। দেখো, বর্ণমালা, ব্যঞ্জন বর্ণ, বর্ণমালা। বর্ণ থাকলে কি? ফিনিশ। তাহলে সবাই কমেন্ট করো, বর্ণ থাকলে ফিনিশ, বর্ণ ফিনিশ, বর্ণ ফিনিশ। সবাই কমেন্ট করো, বর্ণ ফিনিশ। ফিনিশ থাকলে কি? বর্ণ। ফিনিশ থাকলে কি হবে? বর্ণ। তাহলে বর্ণ ফিনিশ, বর্ণ ফিনিশ। এটা আমাদের পরীক্ষায় আসে। এরপরে দেখো পারস্য। গতকালকে আমি একটু বলতে চাইছিলাম, পারস্য মানে কি? ইরান। পারস্য মানে ইরান। একটা নাম দেখো, ইরান এখন যদিও মুসলমান দেশ, এককালে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ইরানের যে সভ্যতা ছিল সেটা হচ্ছে পারস্য সভ্যতা। ওই সময় তার ইসলাম ছিল না। ওই সময় যে ধর্ম ছিল, ধর্মগুরুর নাম দেখো জরথ্রুস্ট্রু। নামটা কি ভাই? জরথ্রুস্ট্রু। তাহলে যদি বলা হয় ইরানের ধর্মগুরুর নাম কি, বা পারস্য সভ্যতার ধর্মগুরুর নাম কি? জরথ্রুস্ট্রু। জরথ্রুস্ট্রু, জরথ্রুটো বলো না আবার, জরথ্রুস্ট্রু।
এরপরে আসো হিব্রু সভ্যতা। হিব্রু, এই হিব্রু হচ্ছে ঈসা নবী, তাহলে মিশরি হচ্ছে মুসা নবী, আর হিব্রু হচ্ছে ঈসা নবী, আমাদের ঈসা আলাইহিস সালাম যে সেই হিব্রু। এখন তো কিছু হলেই বলে ও হিব্রু ভাষায় লিখছে, কিছু বুঝি নেই। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা, পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য ভাষা, সেটা হচ্ছে হিব্রু ভাষা। প্রাচীন সরি সভ্যতা না ভাই, এটা টাইপিং মিস্টেক, প্রাচীন ভাষা হবে। প্রাচীন সভ্যতা তো সুমেরীয়, একটু টাইপ স্লিপ অফ হ্যান্ড হয়ে গেছে, কারণ টাইপ করতে গিয়ে সভ্যতা চলে গেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কোনটা? হিব্রু। আমি খুবই দুঃখিত, সরি ভাই। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কোনটা? হিব্রু। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কোনটা? হিব্রু। মনে থাকবে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কোনটা? হিব্রু। এরপর দেখো গ্রিক সভ্যতা, খুবই ইম্পর্টেন্ট। এই গ্রিক সভ্যতা পরীক্ষায় বারবার আসে। একমাত্র গ্রিক, এতদিন যা পড়ছি সবগুলোই নদীর পাশে গড়ে উঠছে। সিন্ধু নদীর পাশে, মিশর নদীর পাশে, ক্যালডিও নদীর পাশে, মেসোপটেমীয় নদীর পাশে, সুমেরীয় নদীর পাশে, কিন্তু একমাত্র গ্রিকরা কোনো নদীর তীরে গড়ে ওঠেনি। বাদ বাকি যে কয়টা সভ্যতা পড়ি সবগুলোই হচ্ছে নদীর তীরে গড়ে উঠছে। দেখো কি পড়তে হয়, ফার্টিলিটি আর ভালোবাসা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাও মেডিকেল একবার আসছে যে ভালোবাসার দেবতাকে, ভালোবাসার দেবতা কিন্তু অনন্ত জলিল না, আফ্রোদাইট, আরে নাম। ভালোবাসার দেবতা কি? আফ্রোদাইট। আর ফার্টিলিটি মানে হচ্ছে বংশ বিস্তারের দেবী হচ্ছে আর্টেমিসিস। খুবই ইম্পর্টেন্ট যে নিচের কোনটা বংশ বৃদ্ধির দেবী বা ফার্টিলিটির দেবী? আর্টেমিসিস। আর নিচের কোনটা ভালোবাসার দেবতা? আফ্রোদাইট। এই ভালোবাসার দেবতা আর ফার্টিলিটির দেবী দুইজন একজনের প্রেমে পড়ছে, ঠিক আছে? আফ্রোদাইট আর আর্টেমিসিস। নাম কি রে ভাই? পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করছে কোন সভ্যতা? গ্রিক সভ্যতা। তাহলে মানচিত্র অঙ্কন করছে কোন সভ্যতা? গ্রিক সভ্যতা, ঠিক আছে? আমরা বেশিক্ষণ আজকে রাখবো না, দেখো আমি খুব দ্রুত পড়াচ্ছি, এই জন্যই দেখো আমরা দ্রুতই শেষ করি, অল্প অল্প পড়া তো দ্রুতই শেষ করছি। তাহলে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মানচিত্র কি কোন সভ্যতা? গ্রিক সভ্যতা। এরপরে তোমার গ্রিক সভ্যতায় সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাই তাকাও, গ্রিক সভ্যতায় সবচেয়ে ইম্পর্টেন্ট আছে একটা শব্দ, সেটা হচ্ছে স্পা। SPA স্পা। স্পা মানে কি? গ্রিক সভ্যতায় যে মহামনীষী আছে সেই মনীষীগুলোর নাম লাগে। প্রথমে হচ্ছে এসতে হয় সক্রেটিস। এস থেকে তোমরা সবাই এর নাম শুনছো, সক্রেটিস। সক্রেটিসের ছাত্রের নাম হচ্ছে প্লেটো। সক্রেটিসের যে ছাত্র তার নাম কি? প্লেটো। সক্রেটিস হচ্ছে শিক্ষক, যেমন শিক্ষক তেমন ছাত্র। প্লেটোর ছাত্রের নাম হচ্ছে কি? প্লেটোর ছাত্রের নাম অ্যারিস্টটল, সরি আমার ভুল হয়ে গেছে, অ্যারিস্টটল। এর ছাত্রের নাম হচ্ছে আলেকজান্ডার। তাহলে স্পা, প্রথমে সক্রেটিস, ওর ছাত্রের নাম হচ্ছে প্লেটো, প্লেটোর নাম হচ্ছে অ্যারিস্টটল, তার ছাত্রের নাম হচ্ছে আলেকজান্ডার। এটা দেখো মনে রাখার জন্য আমি একটা সুন্দর একটা ছবি দিয়েছি, এই ছবি দেখলে আর জীবনে ভুল হবে না, ঠিক আছে? খেয়াল করো, দেখো এই দেখো ছবিটা দেখো কত সুন্দর। আমি জুম আউট করে দেখো, দেখো যদিও একটু অন্যরকম হয়ে যাচ্ছে, সবাই একটু খেয়াল করো। প্রথমে সক্রেটিসের কাছ থেকে জ্ঞান নিচ্ছে কে? প্লেটো। প্লেটোর কাছ থেকে জ্ঞান নিচ্ছে কে? অ্যারিস্টটল। ওর কাছ থেকে জ্ঞান নিচ্ছে কে? আলেকজান্ডার। তাই এটা আর জীবনে ভুল হবে না। প্রথমে হচ্ছে সক্রেটিসের কাছ থেকে প্লেটো, প্লেটো থেকে অ্যারিস্টটল, আর এখান থেকে কে? আলেকজান্ডার। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি সবাই একটু কমেন্ট করো, SPAA, কার ছাত্রকে, কার শিক্ষককে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। তাহলে যদি বলা হয় প্লেটোর শিক্ষককে, প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস, আর প্লেটোর ছাত্রকে, ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। যদি আসে অ্যারিস্টটলের শিক্ষককে প্লেটো, আর অ্যারিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এই জ্ঞান বিতরণ করতেছে, এর জ্ঞান, এখানেও জ্ঞান, এখানেও জ্ঞান, ঠিক আছে? ওকে, যাই হোক, এরপরে আর তেমন কিছু লাগবে না। এরকম জ্ঞান যদি তোমরাও পাইতে চাও তাহলে কমেন্ট করে জানাও যে এরকম জ্ঞানের আধার তোমরাও পাইতে চাও। ওকে, এরপর এখান থেকে আর কিছু লাগবে না, আমরা একটু রিভিশন করব। সবাই একটু খেয়াল করো, আমরা একটু রিভিশন করব। আমি এই PDF আপলোড দিয়ে দেবো একটু পরে। দেখো আমি সব একটা বক্সে অ্যাড করে দিয়েছি, যা যা লাগবে সব কিছু। তাহলে যদি বলা হয় কোন সভ্যতা? মেসোপটেমীয় সভ্যতা। কোন সভ্যতা? মেসোপটেমীয় সভ্যতা। এর মধ্যে কয়টা? 4টা। একটা হচ্ছে
সুমেরীয়, অ্যাসেরীয়, ব্যাবিলনীয়, ক্যালডীয়। মেসোপটেমিয়া সভ্যতা কয়টা? 4টা। সুমেরীয়, অ্যাসেরীয়, ব্যাবিলনীয়, ক্যালডীয়। সুমেরীয় কোথায়? ইরাক, সিরিয়া। ব্যাবিলনীয় কোথায়? সিরিয়া। অ্যাসেরীয় টাইগ্রিস, সিরিয়া। ব্যাবিলনীয়, ব্যাবিলন সহ। যাই হোক, কোন সালে এটা লাগবে দেখো, সবার আগে কোনটা? সুমেরীয়, সবচেয়ে আগে 4000 অব্দে। ব্যাবিলনীয় সভ্যতায় কোনটা? হাম্বুরাবি। হাম্বুরাবি কি করছিল? আইন তৈরি করছিল, মনে আছে? সুমেরীয় কি করছিল? কিউনিফর্ম আর চাকা। সুমেরীয় কি? কিউনিফর্ম আর চাকা। 360 ডিগ্রি, টাইপিং মিস্টেক, 360 ডিগ্রি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, 7 দিন আর 12-24 ঘন্টা। এটা হচ্ছে ক্যালডীয়। ঠিক আছে, এটা আমরা পড়ে ফেলি, এটা পিডিএফ এ যখন দেখবা আমি বক্স করে দিয়েছি। এরপর দেখো 2 নম্বর, মিশরীয়, সিন্ধু, ফিনিশীয়, পারস্য। মিশরীয় সভ্যতা কোথায় তৈরি হয়েছিল? নীল নদের তীরে। কত সালে? 4000 সালে, লাগবে না। খুফুর পিরামিড, এই খুফুর পিরামিডের যে সাথে ছিল কি? তুতেন খামেন, নাম দেখো, আমেন হতেও লাগবে না। একটা পিরামিড, একটা হায়ারোগ্লিফিক, মাস। মাস বললে কি? মাস বললে মিশর। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন নদের তীরে? সিন্ধু নদের তীরে। ঠিক আছে, এরপর দেখো সিন্ধু কি বাটখারা আবিষ্কার করছে? পাকা নর্দমা মানে সুইমিং পুল। দেখো ওই আমলেও সুইমিং পুল তারা আবিষ্কার করছে, পাকা নর্দমা বা সুইমিং পুল আবিষ্কার করছে। এবার ফিনিশ, ফিনিশ কি? বর্ণ। ফিনিশ বর্ণ কই? বর্ণমালা, ব্যঞ্জন বর্ণ, কালি কলম, বর্ণ। তাহলে ফিনিশ কি? বর্ণ। ফিনিশ কি? বর্ণ। আর পারস্য কোথায়? ইরানে। আর ওটার নাম কি? জরথ্রুস্ট্রু। জরথ্রুস্ট্রু, জরথ্রুস্ট্রু। ঠিক আছে, তো আশা করি আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি। যে কয়টা সভ্যতা লাগবে আমি সব পড়াইছি। সবাই একটু 1 মিনিট রেস্ট নিয়ে নাও, 1 মিনিট রেস্ট নিয়ে নাও। আমাদের সভ্যতার পাঠটা শেষ। এরপরে আমাদের কি? দিবস সমূহ পড়ব। এরপরে আসো যে আন্তর্জাতিক দিবস সমূহ। যে কয়টা দিবস লাগবে আমি সব কয়টা দিবস তোমাদের এক জায়গায় করে দিয়েছি। এটুকু পড়লে ইনশাল্লাহ এখান থেকে আরেক মার্ক কমন আসার মতো অবজেক্টিভ। আমি শুরু করি, খেয়াল করো। দেখো, প্রথম হচ্ছে মার্চ মাস। জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের লাগবে না, আমাদের মার্চ থেকে হচ্ছে দিবসগুলোরে পড়তে হবে। আমরা প্রথমে মার্চ পড়ি, খেয়াল করো, মার্চ মাস। মার্চ মাসে প্রথম কথা নারী দিবস। এটা আমরা সবাই ছোটবেলা থেকে অনেক জায়গায় পড়ছি, ইংলিশ প্যারাগ্রাফে পড়ছি, ইংলিশ এসেতে পড়ছি, কম্প্রিহেনশনে পড়ছি, অনেক জায়গায় পড়ছি। নারী দিবস কবে? 8ই মার্চ। বিশ্ব নারী দিবস কবে? 8ই মার্চ। বা আরেকটা রকম মনে রাখতে পারো, নারীরা গর্ভে রাখতে পারে 9 মাস, ওখানে আমি 8 মাস চিন্তা করবো। নারী দিবস কবে? 8ই মার্চ। ঠিক আছে, এরপরে 4টা ওয়ার্ড আমার সাথে সবাই বলবা। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। সবার সাথে বলো, বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। আমার সাথে সবাই বলো, বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। সবাই বলো, বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। বর্ণ একদম ফেব্রুয়ারি লাগবে না, ঠিক। ফেব্রুয়ারির ওই দিবসগুলো তোমরা মনে রাখবা, ওগুলো আমার পড়ানোর দরকার নাই। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। সবাই একটু কমেন্ট করো, বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। সবাই একটু কমেন্ট করো, বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা, কমেন্ট করো। 21, 22, 23, 24। তাহলে বর্ণ বৈষম্য বললে 21, পানি বললে 22, হাওয়া বললি 23, যক্ষা বললে 24। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। ঠিক আছে, গেল। এরপরে 26শে মার্চ আমার রাতে আমাদের একটা নাটকীয় দিন। যদি এটা নাটক ওই সেন্সে নেব না, নাটকীয় ঘটনা ঘটছে যে একবার পাকিস্তান, একবার বাংলাদেশ, একবার মেজর জিয়া বলে 27 মার্চের ঘোষণা, একবার বলে বঙ্গবন্ধু 26শে মার্চের ঘোষণা। এই একটা নাটক চলছে। এই নাটক দিবস কবে? 27 মার্চ। তাহলে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে নাটক চলছে, এই নাটক দিবস কবে? 27শে মার্চ। এ দেখলে আবার আমারে ধরে না নিয়ে যায়। নাটক দিবস কবে? 27শে মার্চ। ঠিক আছে, তাহলে আমরা এই মার্চ মাস শেষ করলাম। নারী দিবস কবে? 8 মার্চ। নারী দিবস কবে? 8 মার্চ। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। বর্ণ, পানি, হাওয়া, যক্ষা। 21, 22,
23-24, বন্যপানি হাওয়া যক্ষা 21-22, 23-24। আর নাটক হয়েছে কোনটা নিয়ে? 26 মার্চ আর 27 মার্চ। কে স্বাধীনতার ঘোষণা করছে? নাটক দিবস কবে? 27 মার্চ। নাটক দিবস কবে? 27 মার্চ। আমি মনে হয় এটা বুঝাতে পারছি যে বন্যপানি হাওয়া যক্ষা, এটা যেন ভুল নয়, হাওয়া মানে আবহাওয়া আর যক্ষা। ভেরি গুড। তাহলে বন্যপানি হাওয়া যক্ষা 21-22, 23-24। বন্যপানি, সবার সাথে বারবার বলো বন্যপানি। যারা যারা কমেন্ট করো সবাই কমেন্ট করো এটা, বন্যপানি হাওয়া যক্ষা, সবাই কমেন্ট করো বন্যপানি হাওয়া যক্ষা, বন্যপানি হাওয়া যক্ষা 21-22, 23-24, 21-22, 23-24। আর নাটক ওই যে 26 মার্চ আর 27 মার্চ কে স্বাধীনতা ঘোষণা করছে তাই নিয়ে নাটক হয়েছে, এটা হচ্ছে নাটক দিবস। ঠিক আছে, ওকে। এরপর আসো এপ্রিল মাস, তাহলে মার্চ শেষ, এবার আসো এপ্রিল। এপ্রিলে হচ্ছে স্বাস্থ্যের মানে মানুষের সবকিছু নিয়ে। 1 নম্বর দেখো অটিজম, আমরা এরকম করে রাখবো অটুজম, অটুজম, তাহলে টু মানে 2, তাহলে অটুজম। সবাই কমেন্ট করো অটুজম, অটিজম বলবো না, সবাই কমেন্ট করো অটুজম, সবাই কমেন্ট করো অটুজম, সবাই কমেন্ট করো অটুজম, সবাই কমেন্ট করো অটুজম। তাহলে 2 মানে 2 এপ্রিল। স্বাস্থ্য 7, এটা কিন্তু ম্যাথে একবার আসছে, খুবই ইম্পর্টেন্ট। স্বাস্থ্য 7, স্বাস্থ্য 7, স্বাস্থ্য 7, তাহলে অটুজম স্বাস্থ্য 7। সবাই আমার সাথে বারবার বলো, দেখো অটোমেটিকই হয়ে যাবে। এটা নিয়ে যে এত ভয় পাইতা আমি একদম সহজ করে দিচ্ছি। তাহলে অটুজম স্বাস্থ্য 7, অটুজম স্বাস্থ্য 7। ঠিক আছে, স্বাস্থ্য কত? 7, স্বাস্থ্য কত? 7। ধরিত্রী, ধরিত্রী মানে পৃথিবী, আমরা সবাই জানি ধরিত্রী। এখন ধরিত্রী মানে 2 হাত অন্য দুজনের হাত ধরতেছি, আমার 2 হাত তোমার 2 হাত, আমার 2 হাত তোমার 2 হাত ধরাধরি করতেছি, তাহলে আমার 2 হাত 2 আর তোমার 2 হাত ধরাধরি করলে 2 2 22, ধরাধরি বললে 2 2 22। দেখো আরে কি টেকনিক, দেখছো টেকনিকে রাজা হয়ে গেছি আমি। তাহলে প্রথম আসো অটুজম, তাহলে অটু টু মানে 2, স্বাস্থ্য 7, স্বাস্থ্য 7, ধরাধরি, তাহলে আমার 2 হাত তোমার 2 হাত, না হলে তো শুধু একজনের 2 হাত দিয়ে হবে না, আমার 2 হাত আর তোমার 2 হাত, 2 হাতে 2 হাত দিলে ধরাধরি হচ্ছে। ধরিত্রী কত? ধরিত্রী কত? 22, 2 2, ধরিত্রী কত? 22 বা 2 2। সবাইকে বুঝছো? ধরাধরি আমার 2 হাত তোমার 2 হাত, ধরাধরি ধরিত্রী কত? 22। এটা আমার গেল। এরপর আসো মে, মে মাস। মে মাস আমরা পড়বো। মে মাস একদম আমি তার 2 হাত ধরে রাখছি না, ভালো, ঠিক আছে। এরপরে আসো মে, মেতে আমরা আসি মে। মেতে একটা গান আছে না, অনেক কাল আগে ছিল, তা আমার তো সারা গলায় সুর হয় না, চাই না মে তুমি, কি একটা গান আছে। তারপরে আয়ুব বাচ্চুর গান আছে মে, কত সুন্দর সুন্দর গান। যাই হোক, এখন মে, তাহলে আমরা এখানে শুরু করবো মে দিয়ে। এখন আমরা মনে রাখবো এরকম করে, মেয়েরা মেয়েদের হোস্টেল মনে রাখবো। কি মনে রাখবো? মেয়েদের হোস্টেল। তাহলে আবার বলো না যে ভাই আপনি কি সব বলছেন, তাহলে মেয়েদের হোস্টেল। এখন মেয়েদের হোস্টেলে সবার তো যাওয়া নিষেধ, যায় নাকি? সবাইকে যেতে পারবে? কখনো পারবে না। তাহলে এক মেয়েরা এক শ্রমিকরে বলছে, শ্রমিকরে ডাকছে। শ্রমিক মানে কি? যারা দিনমজুর। ডেকে বলছে মামা আমাদের হোস্টেলের সামনে, ভালো করে বুঝো, আমাদের হোস্টেলের সামনে যে দরজা, সবাই একটু গল্পটা ভালো করে মিলাও, দেখো আমি কত সুন্দর করে গল্পটা মিলাই দিচ্ছি। তাহলে এক মেয়েরা বলছে মামা আমাদের হোস্টেলের সামনে যে দরজা আছে সেই দরজায় আপনি একটা রেড ক্রস দেন। তাহলে মামা শ্রমিকদের ডাকতেছে, মামা আমাদের হোস্টেলের সামনে একটা রেড ক্রস দেন। রেড ক্রসের নিচে দাগ লাগাই দিলাম, উপরে দাগ লাগাই দিলাম, হয়ে গেল 8। তাহলে রেড ক্রস, নিচে দাগ দিলাম, উপরে দাগ দিলাম, হয়ে গেল 8। তাহলে মেয়েরা একজন শ্রমিককে ডাকছে, ভালো করে, মেয়েরা একজন শ্রমিককে ডাকছে। তাহলে শ্রমিক কত? একজন। তাহলে কয়জন শ্রমিককে ডাকছে? একজন শ্রমিককে ডাকছে। ডাকার পরে কি বলছে? মামা আমাদের হোস্টেলের সামনে একটা রেড ক্রস দেন।
রেড ক্রসের নিচে আর উপরে ডাক দিলে কি হচ্ছে 8 হয়ে যাচ্ছে, তাহলে মেয়েরা ডাকছে বলে 8 মে, ঠিক আছে। এরপরে কিন্তু রেড ক্রস কাদের জন্য দেবেন না, মানে রেড ক্রস মানে কেউ ঢুকতে পারবে না, কিন্তু কারা কারা ঢুকতে পারবে, মারা ঢুকতে পারবে, সেবিকারা ঢুকতে পারবে, তাহলে মা আর সেবিকা ঢুকতে পারবে। তাহলে পরের দুটো 10 আর 12, মা আর সেবিকা ঢুকতে পারবে, 10 আর 12, 10 আর 12, তাহলে মা আর সেবিকারা ঢুকতে পারবে, ছেলেরা পারবে না। 10 আর 12, ঠিক আছে। এই হোস্টেলের মধ্যে 31 দিন কেউ, মানে মাসে 31 দিন কেউ বিড়ি খাবে না বা সিগারেট খাবে না, 31 দিনই ধূমপান মুক্ত থাকবে, 31 দিনই ধূমপান মুক্ত থাকবে, 31 দিনই ধূমপান মুক্ত থাকবে। আমি আশা করে তোমাকে টেকনিকটা বুঝাইতে পারছি। আবার একটু খেয়াল করো, দেখো কত সহজ। তাহলে আমরা পড়তেছি মে মাস, মেতে হচ্ছে মেয়েদের হোস্টেল, একটা হোস্টেলে মেয়েরা কি করছে, একজন শ্রমিককে ডাকছে, শ্রমিককে দেখে কি বলছে, মামা আমাদের হোস্টেলের দরজায় একটা রেড ক্রস দেন। রেড ক্রসের উপরে আনিছে গোল দিলে কি হয়ে যাচ্ছে 8, 8 মে রেড ক্রস, মানে কেউ ঢুকতে পারবে না, কিন্তু কারা ঢুকতে পারবে, মা আর সেবিকারা ঢুকতে পারবে। তাহলে 10 আর 12, তাহলে পরের দুটা 10 আর 12, কিন্তু 31 দিনে কি তামাক খাওয়া যাবে না, বা ধূমপান মুক্ত দিবস কত, 31 মে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? যদি তুমি বুঝে থাকো তাহলে একটু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখো তো। একজন বলছে হ্যাঁ মেয়ে তুই আমারে নিঃস্ব করে, ঠিক এখানেও আছে। তো সবাই যদি বুঝে থাকো একটু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখো, যদি তোমার মাথায় সেট হয়ে থাকে। তুমি যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করো যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। দেখো তোমার কাছে সহজ মনে হয় এখন, একটু লেখো দেখি কেমন পারো। এরপরে দেখো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ভালো করে একটু খেয়াল করো। এগুলো হচ্ছে আন্তর্জাতিক দিবস পড়তেছি, আর বাংলাদেশি যে দিবসগুলো সেগুলো আমরা বাংলাদেশের ক্লাসে বলবো। কিন্তু বাংলাদেশে 5ই আগস্ট, এই যে শেখ হাসিনা পতন দিবস বা 36 জুলাই, এগুলো বাংলাদেশের হিসাব, আমরা আন্তর্জাতিক পড়ছি তো আন্তর্জাতিক কথাটা বলি, খেয়াল করো। একটা হচ্ছে পরিবেশ, পরিবেশ কত 5, একটা করে আছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে পরিবেশ কত পতে 5, পরিবেশ কত 5, পরিবেশ কত 5, প প পরিবেশ কত 5, এটা আমরা বুঝছি, ঠিক আছে। এরপরে 2 নম্বর, আমরা অনেক দিন এরশাদ ভাইরা দেখি না, তাই না? এরশাদ ভাইরা আমিও অনেকদিন খুঁজে পাচ্ছি না। এখন এরশাদ ভাইয়ার একটা মোটো আছে, লাইভ মোটো, আমরা এরশাদ ভাইয়ার খুঁজে পাচ্ছি না, এরশাদ ভাইয়ের সবাই একটু মেনশন করে দিও। এরশাদ ভাইয়ার একটা লাইফের মোটো আছে, এরশাদ ভাই তো হুজুর মানুষ। এখন হুজুর মানুষ তো আর ওই জনসংখ্যার নিয়ন্ত্রণে বিশ্বাসী না, বিশ্বাসী হুজুর মানুষ কিন্তু জনসংখ্যার নিয়ন্ত্রণে কেউ বিশ্বাসী হয় না। ওরা কিন্তু আল্লাহ তাআলার যে প্রক্রিয়া, আল্লাহর মাল আল্লাহ দিছে, এরা কিন্তু এই নীতিতে বিশ্বাসী। এখন এরশাদ ভাইয়ার টার্গেট একটাই, এরশাদ ভাইয়া জনসংখ্যা বাড়াবে। কিভাবে বাড়াবে? একটা ফুটবল টিম বানাবে। কি বললাম? এরশাদ ভাইয়া জনসংখ্যা বাড়ায় কি বানাবে? একটা ফুটবল টিম বা ক্রিকেট টিম বানাবে। এখন একটা ক্রিকেট টিমে কয়জন থাকে বলতো? ক্রিকেট টিমে কয়জন থাকে? ক্রিকেট টিমে থাকে 11 জন। এরশাদ ভাইয়া জনসংখ্যা বাড়ায় বাড়ায় কয়জনে নিয়ে যাবে? 11 জনকে নিয়ে যাবে। এরশাদ ভাইয়া জনসংখ্যা বাড়াইতে বাড়াইতে কত জনে নিয়ে যাবে? 11 জনে নিয়ে যাবে। এরশাদ ভাইয়া এই মিশন সাকসেসফুল করতেই বরিশাল চলে গেছে। দেখবা প্রত্যেক সপ্তাহে এরশাদ ভাই একবার করে বরিশাল যায়, প্রতি সপ্তাহে। কেন? এরশাদ ভাইয়ের মিশন একটাই, কি ক্রিকেট টিম বানাইতে হবে বা ফুটবল টিম বানাইতে হবে, এক টিমে সবাই ভাই বোন। কি বাড়াবে? জনসংখ্যা বাড়াবে, ঠিক আছে। এরশাদ ভাই আবার মাইন্ড করো না, ঠিক আছে? এরশাদ ভাই যদি দেখে থাকো, যাই হোক, তাহলে আমরা পড়তেছিলাম, তাহলে জনসংখ্যা বাড়াবে কে? এরশাদ ভাইয়া। কয়জন বানাবে? ফুটবল টিম বানাবে। ফুটবল টিমে কয়জন? ফুটবল টিমে 11 জন, ঠিক আছে। ফুটবল টিমে কয়জন? ফুটবল টিমে 11 জন থাকবে। ওকে, এখন এরশাদ ভাইয়া তো মনে করো আমাদের খুলনার লোক, তাই না? এরশাদ ভাইয়া বাসা কই? খুলনায়। আর এরশাদ ভাইয়া শ্বশুর বাড়ি কই? এরশাদ ভাইয়া যায় প্রত্যেক সপ্তাহে, কই যায়? বরিশাল। খুলনা আর বরিশাল যাচ্ছে, তাহলে এরশাদ ভাইয়ার যে কয়টা বাচ্চা হবে তারা কি কেউ আদিবাসী হবে? এরশাদ ভাই আছে খুলনার লোক,
আর এরশাদ ভাই শ্বশুর বাড়ি কই? বরিশালে। এরশাদ ভাইয়ের যে কটা বাবু হবে বা ছেলে বা মেয়ে হবে, কেউ কি আদিবাসী হবে? কেউ আদিবাসী হবে না। তাদের কেউই আদিবাসী নয়, তাদের কেউই আদিবাসী নয়, তাদের কেউই আদিবাসী নয়। তারা সবাই খুলনার নয় বরিশালের, তারা কেউই আদিবাসী নয়। সবাই কমেন্ট করো, তারা কেউই এরশাদ ভাইয়ের ছেলে মেয়ে কেউই আদিবাসী নয়, আদিবাসী নয়। ঠিক আছে, আদিবাসী নয়, মন থাকবে তাহলে, তারা কেউই আদিবাসী নয়। ওকে, এরপরে এরপরে তৌফিক ফয়সাল বলছে অলরেডি একটা প্লেয়ার রেডি। হ্যাঁ, এখনো 10 জন বাকি আছে। যাই হোক, এরপরে আসো সাক্ষরতা দিবস। তা সাক্ষরতা দিবসটা মনে রাখবো কি করে? মনে করে আমরা এরকম করে মনে রাখতে পারি যে তোমার আব্বু বা আমার আব্বু বা যে কারো আব্বু যারা চাকরি করে, দেখবা বলে যে মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়া যায়। যাদের আব্বা আম্মা চাকরি করে দেখবা বলে মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়া যায়। প্রথম সপ্তাহ শেষ করে 8 তারিখে স্বাক্ষর করে বেতন নিতে হবে। স্বাক্ষর করতে হবে কয় তারিখে? 8 তারিখে। 8 তারিখে স্বাক্ষর করে বেতন নিতে হবে। 8 তারিখে স্বাক্ষর করে মাসের বেতন নিতে হবে। তাই সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। আশা করি এই জায়গাটাও নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ হয়েছে। এই জায়গাটাও যে ঝামেলা ছিল, এই জায়গাটাও নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। একটা কি পরিবেশ দিবস 5, পরিবেশ দিবস 5। এরশাদ ভাইয়া জনসংখ্যা বাড়াইতে বাড়াইতে কই নিয়ে যাবে? 11 জনের ফুটবল টিমে নিয়ে যাবে। জনসংখ্যা দিবস 11। আদিবাসী তারা কেউই আদিবাসী না, আদিবাসী নয়। বাবা মা স্বাক্ষর করে বেতন নেয় কয় তারিখে? 7 তারিখের পরে 8 তারিখে। 8ই সেপ্টেম্বর আদি সাক্ষরতা দিবস। তোমরা কি এইটাও বুঝছো? এইটাও বুঝলে একটু লেখো তো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। কালকে এরশাদ ভাইয়ের ক্লাস, কালকে জিজ্ঞেস করবো যে ভাইয়া ফুটবল টিমে কয়জন হলো। ঠিক আছে, কালকে যখন এরশাদ ভাই এইগুলো জানতেছে না কি পড়াইছি, জানতেছে না। এরশাদ ভাই যখন কালকে প্রথমে ক্লাস শুরু হবে, সালাম দেওয়ার পরপরই লিখবে ভাইয়া ফুটবল টিমে কয়জন হলো। ঠিক আছে, কালকে সবাই যখন ক্লাস শুরু হবে কিছুক্ষণ পরেই কমেন্ট করো ভাইয়া ফুটবল টিমে কয়জন হলো, ভাইয়া ফুটবল টিমে কয়জন হলো। ওকে, এরপরে আসো অক্টোবর। অক্টোবরে 2টা, অক্টোবরে 2টা। আমরা সবাই জানি, যদিও সিয়াম ভাইয়ের নামটা লিখি নাই, সিয়াম ভাইয়া দিবস। সিয়াম ভাইয়া দিবস কবে? 4 অক্টোবর। সবাই মনে হয় জানো সিয়াম ভাইয়ার জন্মদিন কবে? 4 অক্টোবর। উনি আমাদের সবার শিক্ষক। 5 অক্টোবর। সিয়াম ভাইয়া কত? 4 অক্টোবর। সিয়াম ভাইয়ার জন্মদিন কবে? 4 অক্টোবর। উনি আমাদের সবার শিক্ষক। কয় অক্টোবর? পরের দিন 5 অক্টোবর। তাহলে খুবই ইম্পর্টেন্ট। সিয়াম ভাইয়ার জন্মদিন কবে? 4 অক্টোবর। উনি আমাদের সবার শিক্ষক। কত অক্টোবর? 5ই অক্টোবর। মনে থাকবে শিক্ষক দিবস কবে? 5। আমাদের ডিএমসিএস কোর্সে যতজনই আছে সবার শিক্ষক কিন্তু সিয়াম ভাইয়া। আমারও কিন্তু স্যার, এরশাদ ভাইয়ারও স্যার, আরাফাত ভাইয়া, মিসবা ভাইয়া, রুদ্র ভাইয়া, তারপরে হচ্ছে সাইফুর ভাইয়া, সবার শিক্ষক। সিয়াম ভাইয়া জন্মদিন 4 অক্টোবর। উনি আমাদের সবার শিক্ষক। 5 অক্টোবর। ঠিক আছে। আর জাতিসংঘ দিবসটা একটু মুখস্থ রাখবা কবে? 24 অক্টোবর। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। ঠিক আছে। এরপরে আসো ডিসেম্বর। এরপরে কি? আমাদের প্রায় শেষ। ডিসেম্বর। ডিসেম্বরে 3টা কাহিনী দেখো। 1 নম্বর হচ্ছে ডিসেম্বর সব শয়তানদের সমস্যা, যদি আমার জন্মদিন ডিসেম্বরে। যাই হোক, এইডস দিবস, এইডস রোগী, প্রতিবন্ধী রোগী আর দুর্নীতি আলাগে বের করে দেব। কি? এইডস রোগী, প্রতিবন্ধী রোগী, প্রতিবন্ধী আর দুর্নীতিবাজদের বের করে দেবে। কারা দেবে? যারা মানবাধিকার কর্মী তারা। আমরা এরকম করে মনে রাখবো, এইডস রোগী, প্রতিবন্ধী আর দুর্নীতিবাজদের বের করে দেবে। কারা? যারা মানবাধিকার কর্মী তারা। 1, 3, 9, 10। আবার আমার সাথে গল্পটা সেরকম করো। এইডস রোগী, প্রতিবন্ধী আর দুর্নীতিবাজ। এইডস রোগী, প্রতিবন্ধী আর দুর্নীতিবাজদের বের করে দেব। কোথায় বের করে? কারা বের করে দেবে? মানবাধিকার কর্মীরা বের করে দেবে। এই মানবাধিকার কর্মীরা বের করে দিলে 1, 3, 9, 10 সবাই একটু কমেন্ট করো। এইডস রোগী, প্রতিবন্ধী আর দুর্নীতিবাজদের বের করে দেবে কে? মানবাধিকার কর্মী। সবাই কমেন্ট করো। এইডস, প্রতিবন্ধী, দুর্নীতিকে রুখে দেবে কে? মানবাধিকার। এইডস
একজন বলছে আমার জন্মদিন কালকে, ঠিক। এইডস রোগী, প্রতিবন্ধী আর দুর্নীতিবাজদের বের করে দেবে কে? মানবাধিকার কর্মী। এটা কত অক্টোবর? 1-3-9-10, 1-3-9-10। অভিবাসী, ভাইয়া আব্বু, অভিবাসী মানে কি? বেরোয় যাওয়া, মানে বাইরে যারা থাকে। অভিবাসী মানে কি? এই দেশ থেকে, খেয়াল করো, আরে সরি, এটা মনে করো আমাদের বাংলাদেশ, তাকাও, এই দেখো, দেখছো একদম সুন্দর, বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ বেরোয় যায় তাদের বলে অভিবাসী। যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ বের হয়ে যায় তারা অভিবাসী। তা তোমরা কি জানো 16ই ডিসেম্বর, আগামী পরশু দিন 16ই ডিসেম্বর, জেনারেল নিয়াজি 93,000 সৈন্য সহ আত্মসমর্পণ করে 17ই ডিসেম্বর বাংলাদেশ থেকে বেরোয় পাকিস্তানে চলে গেছে। তাহলে নিয়াজিরা 17ই ডিসেম্বর পাকিস্তানে বেরোয় গেছে, মানে অভিবাসী হয়েছে। অভিবাসী দিবস পরের দিন কবে? 17ই ডিসেম্বর। অভিবাসী দিবস পরের দিন কবে? 16ই ডিসেম্বরের পরের দিন কি? 17ই ডিসেম্বর। তারা 16ই ডিসেম্বর মানে আত্মসমর্পণ করে 17ই ডিসেম্বর বেরোয় চলে গেছে। তাহলে এই পাকিস্তানে যে সৈন্যরা অভিবাসী হয়েছে কয় তারিখে? 17ই ডিসেম্বর। সবাই কি তুমি বুঝতে পারছো? আমাদের না থাক, ওদিকে আমরা না যাই, সবাইরে এত পচানো উচিত না, মানে সবাইরে পচানোর সমস্যা। তাহলে আমরা মনে হয় বুঝাইতে পারছি। তোমরা কি দিবসগুলো একটু গল্পের ছলে শিখতে পেরেছো? তোমরা কি দিবসগুলো গল্পের ছলে শিখতে পেরেছো? শিখতে পারলে একটু লেখো। যদি তোমার কাছে মনে হয় আরে এ তো এখন আমি পারবো, তাহলে আমার একটু ক্রেডিট দাও যে লেখো নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, একটু লেখো, ভালো লাগবে শুনতে। যদি তোমার কাছে মনে হয় যে না খুব সহজে আমি শিখাই দিতে পারছি, তাহলে একটু লেখো যে ভাই নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। ওকে, তাহলে আমরা আরেকবার একটু রিক্যাপ করে খেয়াল করো। প্রথম হচ্ছে নারী দিবস। নারী দিবস কবে? 8ই মার্চ। এটা আমরা সবাই ছোটবেলাতে শিখছি, নারী দিবস 8ই মার্চ। তারপরে বন্য পানি হাওয়া যক্ষা, কি বললাম? বন্য পানি হাওয়া যক্ষা, বন্য পানি হাওয়া যক্ষা 21, 22, 23, 24। বন্য পানি হাওয়া যক্ষা 21, 22, 23, 24। হাওয়া মানে আবহাওয়া। নাটক করছে কোনটা নিয়ে? স্বাধীনতার ঘোষণা কে দিছে? শেখ মুজিব নাকি মেজর জিয়া? 27 মার্চ নিয়ে ঝামেলা। নাটক দিবস কবে? 27 মার্চ। নাটক দিবস কবে? 27 মার্চ, ঠিক আছে। এরপরে আমরা পড়লাম এপ্রিল। এপ্রিলে কি? অটুজম। অটিজম না পড়ে কি পড়বো? অটুজম। তাহলে টু মানে দুই, স্বাস্থ্য 7, আর দুই হাতে ধরাধরি, এ পাশের দুই হাত ও পাশের দুই হাত, দুই দুই ধরাধরি ধরিত্রী, ধরাধরি ধরিত্রী, ঠিক আছে। এরপরে আমরা পড়লাম মে। মে মাসে কি? একটা মেয়ে, মেয়ে একটা শ্রমিককে, তাহলে একটা শ্রমিক মানে একই মেয়ে। কি লিখতে বলছে? রেড ক্রস দেন। রেড ক্রসের উপরে দাগ নিচে দাগ দিলে 8 হয়, তাহলে 8 মেয়ে। কিন্তু রেড ক্রস এলাও না কাদের জন্য? মা আর সেবিকার জন্য, মা আর সেবিকার জন্য। আর নিচের দিকে হচ্ছে কি বললাম? ধূমপান মুক্ত দিবস হচ্ছে 31 দিনই ধূমপান মুক্ত থাকতে হয়। ধূমপান মুক্ত দিবস কবে? 31 মে। এরপর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেটা কি বললাম? পরিবেশ দিবস 5। তাহলে 5ই জুন এরশাদ ভাইয়া জনসংখ্যা বাড়ায় ফুটবল টিম 11 জন বানাবে। 11, তারা কেউই আদিবাসী নয়, তাহলে আদিবাসী দিবস 9। স্বাক্ষর করে বেতন নেব কয় তারিখে? 8 তারিখে। সাক্ষরতা দিবস হচ্ছে 8। এরপরে সিয়াম ভাইয়ার জন্মদিন কবে? 4ই অক্টোবর। উনি আমাদের সবার শিক্ষক, তাই 5ই অক্টোবর। জাতিসংঘ দিবস কবে? সেটা হচ্ছে 24 অক্টোবর। এরপরে আসো ডিসেম্বর। কি? এইডস আলা, প্রতিবন্ধী আলা, দুর্নীতি আলা, মানে এইডস রোগী, প্রতিবন্ধী আর দুর্নীতি, এই 3জন হচ্ছে মানবাধিকার কর্মী বিদায় করবে। 1-3-9-10, 1-3-9-10। আর অভিবাসী হচ্ছে কবে? বিজয় দিবসের পরের দিন। কয় তারিখ হবে? 17ই ডিসেম্বর। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার লাস্ট আমরা একটু কোশ্চেন সলভ করি, দেখি তোমরা ওই সেম গত দিনের মতো তোমরা কোশ্চেন নাম্বার লিখে তারপর উত্তর লিখবা। প্লিজ কোশ্চেন নাম্বার লিখে উত্তর করবা। প্রথম হচ্ছে 1 নম্বর, সবাই একটু কমেন্ট করো। 1 নম্বর সবাই কমেন্ট করো দেখি। 1 নম্বর সবাই কমেন্ট করো।
তাহলে হায়ারোগ্লিফিক এই বর্ণমালা কারা? মিশরীয়, আমরা সবাই জানি। সুমেরীয়রা হচ্ছে কুনিফর্ম, আর হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয়। সবাই কমেন্ট করো। সৈকত আকন, উপমা উপমা, অব্যক্ত উক্তি, ভেরি গুড। তাহলে হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয়। 2 নম্বর, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান মেসোপটেমীয়, বর্তমানে কোন এলাকা? ইরাক। তাহলে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হচ্ছে ইরাক। 2 নম্বর হচ্ছে ইরাক। 3 নম্বরটা আসলে ভাই আমি পড়াই না, ঠিক আছে। মেক্সিকোকে কেন্দ্র করে কোন সভ্যতা? অ্যাজটেক সভ্যতা। এটা একটু তোমাদের লাগবে না, এত ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখো অ্যাজটেক সভ্যতা। এটা এত ইম্পর্টেন্ট না বলে আমি পড়াইও না, একবার জীবনে আইছে। এরপর দেখো এটা করো, 4 নম্বর কমেন্ট করো সবাই, 4 নম্বর কমেন্ট করো, 4 নম্বর কমেন্ট করো, 4 নম্বর কমেন্ট করো সবাই। তাহলে প্রাচীন সভ্যতা কোনটা? 4 নম্বর, সবচেয়ে প্রাচীন বললে মেসোপটেমীয় সভ্যতা। 5 নম্বর কমেন্ট করো, মেসোপটেমীয় সভ্যতা কোন কোন নদীর তীরে? সবাই কমেন্ট করো। মেসোপটেমীয় সভ্যতা কোন কোন নদীর তীরে? সবাই কমেন্ট করো। 5 নম্বর। এরপর 6 নম্বর, 12 জোড়া ঘন্টা মানে ক্যালেন্ডার, ক্যালেন্ডারে ভাগ করছিল কারা? 7 দিন আর 24 ঘন্টা, 7 দিন আর 24 ঘন্টা। কোনটা হবে? 6 নম্বর, 7 দিন আর 24 ঘন্টা হচ্ছে ক্যালডিও বা ক্যালেন্ডারের সভ্যতা। এরপরে 7 নম্বর, পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিস্তম্ভ, সবচেয়ে প্রাচীন কোনটা এর মধ্যে? কমেন্ট করো। আমরা জানি পিরামিড, পিরামিড হচ্ছে সবচেয়ে পিরামিড খুফুর পিরামিড আর স্ফিংস, এটা তো আমরা বুঝছি। এরপরে 8 নম্বর, মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম? ইরাক নাকি ইরান? মেসোপটেমিয়া হচ্ছে ইরাক, আর পারস্য হচ্ছে ইরান, আমরা সবাই জানি। মেসোপটেমিয়া হচ্ছে ইরাক আর পারস্য হচ্ছে ইরান। এরপর চাকা, একদম শুরুতে চাকা আবিষ্কার হয়েই সভ্যতা শুরু হয়েছিল। শুরুর সভ্যতা কি? সুমেরীয়। চাকা আবিষ্কার কোন সভ্যতা? সুমেরীয় সভ্যতা। চাকা আবিষ্কার কোন সভ্যতা? সুমেরীয় সভ্যতা। 9 নম্বর হচ্ছে 2 ব্যাবিলন, একটু আগে একবার পড়লাম। ব্যাবিলন মানে কি? মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা কোন এলাকায়? ইরাকে। মেসোপটেমীয় সভ্যতা কোন এলাকায়? ইরাকে। এরপরে দেখো এই তো এই 11 নম্বর, আইন হচ্ছে ওই হাম্বুরাবি, মানে দাড়িতে যার ওই কি প্লাস্টার করা, হাম্বুরামি, হাম্বুরাবি আইন, মনে আছে? বেআইন মানে কি? ব্যাবিলনীয় সভ্যতা। আইন বেআইন, তাহলে ব্যাবিলনীয় সভ্যতা। এরপরে 12 নম্বর, ইতিহাসের প্রথম আইন প্রণেতাকে? হাম্বুরাবি, ওটা ছবি দেখাইছি, হাম্বুরাবি, ঠিক আছে। এরপরে হচ্ছে 13 নম্বর, প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদের তীরে? মিশর বললে নীল নদের তীরে, মিশর বললে নীল নদের তীরে। 14 নম্বর, স্ফিংস কি বলছি? যে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, ওইটারে বলে স্ফিংস। আর পিরামিড হচ্ছে এইটারে বলে পিরামিড। আর এই যে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এই এটারে বলে স্ফিংস, ঠিক আছে। স্ফিংস কোথায়? মিশরে। প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে প্রকাশ করত? হায়ারোগ্লিফিক। তোমরা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? আজকের পড়াটাকে ক্লিয়ার? আজকে আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে সভ্যতা পড়লাম, আর হচ্ছে আন্তর্জাতিক দিবস পড়লাম। তাহলে গতদিন আর আজকে আমরা অলরেডি 4টা টপিকস পড়ে ফেলছি। একটা হচ্ছে সদর দপ্তর পড়েছি ভাইয়া আপু, 2 নম্বর হচ্ছে সীমারেখা লাইন পড়েছি, 3 নম্বর সভ্যতা পড়েছি, 4 নম্বর হচ্ছে দিবস পড়েছি। আমাদের বাকি আছে রাজধানী মুদ্রা, আইনসভা, এগুলো আগামীকাল এরশাদ ভাইয়া নিবে, এরপর দিন সমিতদা নিবে, হয়তো বা কেউ নিবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা। আশা করতেছি আমরা তোমাদের পড়াটা বোঝাতে পেরেছি। 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ভালোবাসা এই বছর না, ভালোবাসা সামনের বছর, ঠিক আছে, ক্যাম্পাসে যাওয়ার পরে। তাহলে আমরা শেষ করি। আল্লাহ ভরসা। সবার ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা। আজকের মতো এখানেই শেষ। আগামীকাল সবাই আবার ক্লাস করবা। কিছুক্ষণ পরে আমি নোটটা আপলোড দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।